শিবির ফুটেজ নেয়ার জন্য মেয়েদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাল্টিপারপাস একটা বাস, আধুনিক একটা বাসের ব্যবস্থা করছে। তারেক রহমান চাইলে তো 10টা বাস রাতারাতি দিতে পারে। তাহলে কথা হইল, চায় না কেন তারা? শতভাগ আবাসন চায় না কেন? কারণ আবাসন যদি না হয় আর এই বাস টাস থাকবে না, এগুলা যত কনজাস্টেড করে রাখতে পারবে, নেতাদের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তাদের জীবনটা তারা ক্ষয় করবে। সাধারণ শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা তাদের জীবনটা ক্ষয় করবে। একটা সিট পাওয়ার জন্য নেতার পিছনে ছুটতে হয়। নেতা গণরুম, গেস্ট রুম করে এরপরে রাজনৈতিক প্রোগ্রামে বাধ্যতামূলক তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই জিনিসগুলো আমরা বন্দোবস্ত পাল্টানোর জন্য এডুকেশন রিফর্মের কথা বলেছি, ক্যাম্পাস রিফর্মের কথা বলেছি, সেইগুলো করা হয় না। এদেশে কাঙ্ক্ষিত মেধার মূল্যায়ন দেওয়া হয় না। আবার কষ্ট করে স্ট্রাগল করে যে শিক্ষার্থীরা AA+ পাওয়া শিক্ষার্থী বিসিএস ক্যাডার হচ্ছে, ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, টিওনো হচ্ছে, এসটিওনো হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, গবেষক হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, এই মানুষগুলো আবার সেম লেভেলের করাপশনের সাথে জড়িত হয়ে পড়ছে। হাজার হাজার কোটি টাকা করাপশন করে ফেলছে। আবার জিজ্ঞাসা করলে বলে ঘুষ খাবো নাকি ঘাস খাবো। মানে ঘুষটারে তখন আর ঘুষ বলে না, জরিমানা বলে, যে আমরা এটা জরিমানা হিসেবে নেই মানুষের কাছ থেকে। রাস্তায় দাঁড়ায় পুলিশ যদি লাইন ভায়োলেট করেন ধরে বলবে জরিমানা দেন, তো জরিমানের টাকা যাবে কোথায়? ওইটা ভাগ বাটোয়ারা হবে, ওনাদের পকেটে যাবে মূলত। ঘুষ বলতে লজ্জা লাগে, যেই জিনিসটা বলতে লজ্জা লাগে সেই জিনিসটা খাচ্ছে। নিজের সন্তানের জন্য ওই ঘুষের টাকা দিয়ে ফল কিনে নিয়ে যাচ্ছে, লজ্জাও লাগে না। এই অর্থের টাকায় কখনো কোনো ভালো মানুষ তৈরি হতে পারে না। তার সন্তান এমন তৈরি হবে, ঘরে ঘরে ঐশী তৈরি হচ্ছে, যে ঐশী তার বাবার গলায় ছুরি দিয়ে জবাই করতেও কুণ্ঠাবোধ করে নাই, এমন সন্তানের জন্ম হচ্ছে। মেধার কোনো সমস্যা নাই এই দেশ থেকে, যারা টাকা পাচার করে দিচ্ছে। এই যে আমরা বলেছি এইবার বাজেটে 3 লক্ষ কোটি টাকা সোশ্যাল, 3 লক্ষ কোটি টাকা এডিবিতে বরাদ্দ দেওয়া হয়েছে, 1,20,000 কোটি টাকা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে কোন ইউনিয়নে, কোন গ্রামে কত টাকা বাজেট দেওয়া হইল, সরকার ওয়েবসাইটের মাধ্যমে সেইটা প্রকাশ করতে হবে, আর সেই এলাকার জনগণ সেই পরিমাণ টাকা বুঝে নেবে। এইটা সরকার কোনোদিনই মানবে না, কারণ ওই 3 লক্ষ কোটি টাকা যা বাজেট করা হয়েছে তা ইউনিয়ন পর্যায়ে যেতে যেতে 1 লক্ষ কোটি টাকাও থাকে না, 2 লক্ষ কোটি টাকা হাওয়া। কারা খায়? প্রথমে খাবে সচিব, এডিশনাল সচিব, মন্ত্রীর কাছে কিছু ভাগা যাবে, এমপির কাছে কিছু ভাগা যাবে, এরপরে এলাকায় চলে গেলে এলাকার পাতি নেতা থেকে শুরু করে উপরের নেতা সবার কাছে ভাগা যাবে, চেয়ারম্যানের কাছে ভাগা যাবে, নিচে মেম্বারের কাছে যাবে, এরপরে ঠিকাদার যে প্রতিষ্ঠান সে কিছু রেখা, এরপরে যা রাস্তাঘাটের জন্য আপনার দেবে 2 দিন পরে সেই রাস্তাঘাটের চলটা ধইরা, চটলা না কি বলে, এবার সব কিছু উঠে চলে যায়। আর রাস্তাঘাট থেকে চললে মনে হয় আমরা কোনো এক কর্দমাক্ত বিকেলে কোনো এক জায়গা থেকে হাঁটছি, যেখানে বালুর কোনো সন্ধান নাই আর কনক্রিটের কোনো সন্ধান নাই, শুধু কাদা আর কাদা। আশ্চর্য লাগে। আমাদের দেশে মেধার কোনো সমস্যা নাই, প্রবলেমটা হচ্ছে এই সততা। আমি যে এইটা খাবো না, আমি একজন ডাক্তার হওয়ার পরে আমার চেম্বারে আমি বসে থাকি, আর বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এসে আমাকে প্রলুব্ধ করে, এসি দেয়, আমার ঘরে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে দেয়, এরপরে ফ্রিজ তৈরি করে দিচ্ছে। এর বিনিময়টা কি? ডাক্তার ওই কোম্পানির ওষুধ লেখে কিনা এটা দেখার জন্য আবার দারোয়ান ফিট করা থাকে হাসপাতালে। দেখবেন ডাক্তারের চেম্বারের সামনে দারোয়ান দাঁড়ান, ওই দারোয়ানের পোশাকে না, ওই দারোয়ান সাদা ড্রেস পরা, সাদা শার্ট পরা আর কালো প্যান্ট পরা, ডিউটি সকাল থেকে সন্ধ্যা। আপনি বের হওয়ার সাথে দেখি কি ওষুধ লিখছে, হ্যাঁ ভালো ওষুধ লিখছে, যান নোট করে রাখে। এরপরে ওই ডাক্তারের কাছে আবার রিপোর্ট করে, আপনার এসি দিয়ে গেলাম, ফ্রিজ দিয়ে গেলাম, কত কিছু দিয়ে গেলাম, মোটরসাইকেল দিলাম, গাড়ি দিলাম, ড্রাইভারের ভাড়া দিচ্ছি, এরপরে আমাদের ওষুধটা আপনি লেখেন না। এরপরে ডাক্তারের তো আছে টেস্ট একটা লিখে দিবে, টেস্ট একটা লেখার পরে তার 40% অমুক জায়গা থেকে করান, আমার নামে যাবেন, কম নিবে। টেস্টের দাম হচ্ছে, টেস্ট করাইতে লাগে 100 টাকা, লিখে রাখবে 800 টাকা। ডাক্তারের কাছ থেকে আসছেন এই জন্য 20% ছাড়, এই 20% ছাড়ে হচ্ছে 600 টাকা। এই 600 টাকার মধ্যে 40% আবার চাবে ডাক্তারের কাছে, আর যে টাকাটা থাকবে এখান থেকে তার ভিতরেও অন্তত কস্টিং ওই প্রতিষ্ঠানের 100 টাকা তাদের লাভ। এইভাবে করে চলছে ডাক্তারি এই বাণিজ্য। সবাই না, ডাক্তারদের মধ্যে কিছু অংশ মানবিক ডাক্তার রয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই জিনিসটা দেখতে পাই। রসিকতার একটা গান ছোটবেলায় আমরা শুনতাম, ও ডাক্তার তুমি কত শত পাশ করে এসেছো বিলেত ঘুরে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার, ডাক্তার মানুষে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার। ও ডাক্তার,
তোমার গৃহিণী যে গয়না পরেন দেখেছো কি তাতে কত রক্ত? তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত? তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, তোমাকে যদি দেখে কোনো ডাক্তার, ও ডাক্তার, ওই ডাক্তারের চেম্বারে যারা যায় যেভাবে সবাই করে, যে পরিমাণে টেস্ট দেয়, ইথিক্স নাই, নর্মস নাই, অথচ এই মেডিকেলে পড়তে গিয়ে যে পরিমাণে টাকা খরচ হয়, জনগণের ট্যাক্সের টাকা এই মেডিকেল কলেজগুলো পরিচালিত হচ্ছে। একজন ডাক্তারও বলে না আমি আমার জীবনে অন্তত সপ্তাহে একদিন ফ্রি চিকিৎসা দিব, এই জনগণের জন্য আমি খেদমত করব, যাদের ট্যাক্সের টাকা আমি পড়াশোনা করেছি। মেধা ছিল, সততা নাই, দেশপ্রেম নাই, দেশকে নিয়ে ভাবে না, আগামীর প্রজন্মকে নিয়ে ভাবে না, তরুণ প্রজন্মকে নিয়ে ভাবে না। ইনসাফের বাংলাদেশ কিভাবে হবে? ইসলামী ছাত্র শিবির সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে চায়, যে আন্দোলনের মূল কথাই হচ্ছে একটি কল্যাণমুখী রাষ্ট্র আমরা গড়ে তুলব। তোমরা তো আসো আমাদের সাথে, আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। প্রত্যেকটা অন্ধকারের বুকে কুঠারাঘাত করে প্রভাতের রাঙা সূর্য উদয় ঘটিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। আমি হব ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই চাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দন, আমি চল চঞ্চল ঢমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন দিয়া দেই তিন্দ, আমি চপল চপল হিন্দু। কবি নজরুল বিদ্রোহী কবিতার মধ্যে নিজেকে এমনভাবে কল্পনা করেছেন, তরুণ প্রজন্ম আজকে যাদের বয়স রয়েছে তাদের এখন সময় যুদ্ধে যাওয়ার, এখনই তাদের সময় পৃথিবীকে পাল্টে দেওয়ার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। যে জুলাই বিপ্লব তরুণ প্রজন্মের হাত ধরে নেমে এসেছিল, সেই ইনসাফের বাংলাদেশ এখনো হয় নাই। অন্ধ দলীয়করণ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, ডিফেন্স ফোর্সগুলোতে আবার রয়েছে। পিএসসি সংস্কার করা হয় নাই। নিয়োগ চাকরির ক্ষেত্রে এখনো পর্যন্ত দলীয়করণের ভিত্তিতে নিয়োগ নেওয়া হচ্ছে। সরকারকে আমরা সতর্ক করেছি, মেধার মূল্যায়ন যদি না করা হয়, আর তালিকা নিয়ে যদি এখনো চাকরির বন্দোবস্ত করার চিন্তা করা হয়, ফ্যাসিবাদী হাসিনার যে পতন হয়েছে তার চাইতে করুণ পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। মেধার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠিত হবে। কোন নেতার পেছনে কোন মেধাবীরা ছুটবে না, মেধাবীদের পেছনে নেতারা ছুটবে। নেতারা ছুটবে কারণ মেধাবীরাই আগামীর বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সেই মেধাবীদের পিছনে ছোটে। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদেরকে মেধাবী করে গড়ে তোলার দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের। সুতরাং সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার সেই স্বপ্ন আমাদের দেখতে হবে। আগামীর 2টা বছর ইন্টারমিডিয়েটের সেকশন খুবই গুরুত্বপূর্ণ। কলেজে যাওয়ার পরে ভুলে যাবা না, কারো পিছনে পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করবা না। এমন বন্ধু চয়েস করবা যেই বন্ধু এই 2 বছর তোমাকে ভালো পথ দেখাবে। এই 2টা বছর ট্রানজিশনাল পিরিয়ড, মনে রেখো এই 2 বছর পড়াশোনা না করে তুমি যদি মনে করে এমনি এমনি A+ পেয়ে যাবো, এটা আদতেও সম্ভব নয়। তোমার এসএসসিতে A+ পাওয়া সর্বশেষ কথা নয়। সোসাইটির অ্যাসপাইরেশন তোমার কাছে এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। সামনে যদি তুমি ফল করো, বড় ধরনের বিপর্যয় তোমার জীবনে নেমে আসতে পারে। সামনের দিনগুলো আরো কঠিন, আরো বেশি প্রতিযোগিতাময় একটা জীবনের দিকে তুমি ছুটে যাচ্ছ। সেই জায়গায় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সেখানে তুমি শুধুমাত্র ডেমরা কলেজের শিক্ষার্থী নয়, সেখানে তোমার সাথে কম্পিটিশন করবে আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের স্টুডেন্টরা, ক্যাডেস কলেজের স্টুডেন্টরা, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা, দুনিয়ার বাংলাদেশের সকল মেধাবী স্টুডেন্টরা তোমাদের সাথে ফাইটিং করে বিশ্ববিদ্যালয়ে তোমার পজিশন তোমাকে দখল করতে হবে। তুমি যে কাঙ্ক্ষিত মেধা চাও, যে কাঙ্ক্ষিত সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে তুমি চাও, সেটা যদি তোমাকে অর্জন করতে হয় এখন পরিশ্রম করতে হবে। চাইনা হিসরা যদি চিন্তা করো একটা চান্স পাইলেই হয়, কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলা কিন্তু মেরিটের দিক থেকে অনেক পেছনে, তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট নিতে পারবা না। তোমার স্বপ্ন তুমি আইনজীবী হবা, আইনের সাবজেক্ট নিতে গেলে অন্তত 200 জনের মধ্যে, প্রথম মেরিটের 200 জনের মধ্যে তোমার থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেজন্য তোমাকে সেই চেষ্টাটা করতে হবে। সাবজেক্ট র্যাঙ্কিং আছে বিশ্ববিদ্যালয়ে, তোমার যত মেরিট উপরের দিকে তত তুমি সাবজেক্ট চয়েস তোমার মতো করে র্যান্ডমলি তুমি করতে পারবা। তোমার মেরিট যত নিচে তোমার সুযোগ তত কমতে থাকবে। সুতরাং এখন তুমি কি করবা সেটা তোমাকে ভাবতে হবে। আমি বারবার বলি মোহাম্মদ আলী ক্লের কথা। ওই ব্যক্তি যখন কোনো গেম খেলতে নামতো তখন সে বলতো, আই এম মোহাম্মদ আলী ক্লে, আই এম দ্য গ্রেট, আই উইল উইন দিস ম্যাচ। সাংবাদিকরা জিজ্ঞাসা করতো, মোহাম্মদ আলী ক্লে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলেন আপনি এই ম্যাচ জিতবেন, আর প্রত্যেকটা ম্যাচ আপনি কিভাবে এভাবে জেতেন? তখন মোহাম্মদ আলী ক্লে উত্তর দিয়েছিল যে শোনো, আমার ভিতরে কোনো বিশেষত্ব নাই। আমি যখন এক্সারসাইজ করতে থাকি তখন করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমি ডান দিকে তাকাই, বা দিকে তাকিয়ে দেখি কেউ এক্সারসাইজ করছে কিনা।
আমি ডান দিকে বাঁ দিকে তাকানোর পরে যদি দেখি দুই একজন এক্সারসাইজ করছে, আমার মধ্যে প্রচন্ড রকমের হিংসা তৈরি হয়। আমি সকল ক্লান্তি ভুলে গিয়ে আরো বেশি পরিশ্রম করতে থাকি। পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে যখন আমি আবার ক্লান্ত হয়ে ডান দিকে তাকাই, বাঁ দিকে তাকিয়ে দেখি কেউ নাই, তখন আমি কিছুক্ষণ বসে থেকে আবার 1 ঘন্টা বেশি এক্সারসাইজ করি। আর আমি চিন্তা করি এখন কেউ নাই, সবার চাইতে যদি 1 ঘন্টা বেশি আমি পরিশ্রম করি তাহলে আমি অন্যের তুলনায় 1 ঘন্টা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সেই জায়গা থেকে পরিশ্রম করতে করতে আজকে মোহাম্মদ আলী ক্লের জন্ম হয়েছে। সারা পৃথিবীতে আমাকে মানুষ চিনে, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম আমাকে করতে হয়েছে এটা দুনিয়ার মানুষ জানে।